নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আমি শুরু করছি। তো গল্পের প্রথমেই উর্মিকে বলতে দেখা যায় যে মা, আপনি এখন দিদির সামনে যাবেন না, কারণ দাদাই এসে যদি আপনাকে দেখে যে আপনি কালো মেয়ের সাথে গল্প করছেন তাহলে কিন্তু আবার প্রশ্ন করবে। লাবণ্য তখন বলে, আমি বুঝেছি, আমার মেয়ে আজকে আমাকে বুঝিয়ে দিয়েছে যে কালোই জগতের আলো। তখন সূর্য চলে আসে আর সবাই আবার লুকিয়ে পড়ে আর যে যার পজিশন নিয়ে নেয়। সূর্য এসে দীপাকে বলে, এ কি তুমি উঠে দাঁড়ালে যে, ঠিক আছো তুমি এখন? লাবণ্য মনে মনে ভাবতে থাকে, ঠিকই তো, এই মেয়েটা এত প্রতি মুহূর্তে নাটক করে যাচ্ছে, অভিনয় করে যাচ্ছে, তো এর পড়াশোনাটা হবে কি করে? দীপা বলে, আমার মনে হয় আমি এখন ঠিক আছি। সূর্য বলে, মনে হয়? কাকাই মনে মনে বলে, সূর্য তুই আর ঘাটাস না, এবার একটু অন্যদিকে মন দে। কাকাই বলে যে না, মানে এদের তো মা চলে গেছে। সূর্য তখন মনে মনে বাচ্চা দুটোর মায়ের কথা ভাবতে থাকে। সূর্য বলে, মা, ওই মহিলার কোনো ফোন নাম্বার আছে? বাইরে ওরকমভাবে তালা লাগিয়ে চলে গেছে বাচ্চা দুটোকে ছেড়ে, আমি একটু ফোন করব। সূর্য বলে, এইভাবে বাচ্চাদেরকে ছেড়ে কোথায় গেছে বলো তো? লাবণ্য তখন বলে, ও আমার মাথা থেকে তো পুরো বেরিয়েই গেছে ব্যাপারটা, ও তো আমাকে বলে গেছে যে ও চলে গেছে। সোনারূপা বলে, হ্যাঁ কি বললে, মা নেই? রূপাদের মা চলে গেছে কখন? সোনা তখন বলে, এবার আমাদের কি হবে? দীপা আর লাবণ্য দুজনেই চুপ করে যায়, কি বলবে কিছু ভেবে পায় না। কাকাই বলে, সত্যি তো, ওদের এখন কি হবে? উফ, খুব চিন্তার ব্যাপার। সূর্য কাকাইয়ের দিকে তাকিয়ে থাকে। কাকাই বলে, দেখো, বাবা তো ওদের ছেড়ে চলেই গেছে, এখন মাও চলে গেল, তাহলে ওদের কে দেখবে? লাবণ্য বলে, জানি না, তবে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, দেখি পারি কিনা। সূর্য তখন খুব ভাবতে থাকে আর ভেবে বলে, মা। সূর্য বলে, অন্য কোথাও না, ওরা এখানেই থাকুক। আর এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। লাবণ্য বলে, সূর্য তুমি এই কথা বলছো? আর বারবার লাবণ্য দীপার দিকে তাকায়। সূর্য বলে, হ্যাঁ মা, বাবা মা না থাকলে কি করা যাবে, ওরা এখানেই থাকুক। লাবণ্য বলে, হ্যাঁ, আমি তো তোমার কথা কোনোদিনই ফেলিনি, ওরা এখানেই থাকুক। যাই হোক দীপান্বিতা, তুমি তোমার অ্যাড্রেসটা বলো, আমি তোমাকে একটু ড্রপ করে দিয়ে আসি। দীপা বলে, থ্যাংক ইউ সূর্য, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমি নিজেই চলে যেতে পারবো। সোনা তখন বলে, দেখছো পাতা মেয়ে, মা বাবাকে নাম ধরে ডাকছে আর আপনিও বলছে না। রূপা বলে, মা আর বাবা তো এখন ফ্রেন্ড, ফ্রেন্ডরা কি কেউ আপনি করে কথা বলে নাকি? লাবণ্য বলে, সূর্য তুমি বরং একটু রেস্ট নাও, কলেজ গেছো, বাইরে ধকল গেছে একটা, পড়াশোনা করছো, তুমি বরং একটু রেস্ট নাও, পরে এই নিয়ে কথা হবে, কেমন? যাও। সূর্য তখন বলে, তাহলে ওনার কি হবে, ওনাকে কি দিয়ে আসবে? জয় বলে, আরে দাদাই তুই চিন্তা করছিস কেন, আমি আছি তো, আমি দিয়ে আসবো। সূর্য তখন আবার প্রশ্ন করতে যাবে কি, তখন সূর্যের বোন এসে সূর্যকে উপরে নিয়ে জোর করে চলে যায়। সূর্য উপরে চলে গেলে উর্মি আবার বেরিয়ে আসে। এদিকে রূপা বলে, মা তুমি চলে গেলে রূপারা কি করে থাকবে? সোনা বলে, মা তুমি যেও না প্লিজ। দীপা বলে, আর কোনো উপায় নেই রে মা, এবার আমাকে ঘোমটা টেনেই ফিরতে হবে, আর তো কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে। কাকাই বলে, সবাইকে তুমি কিছু না কিছু সাজিয়ে এই বাড়িতে সবাইকে এক করে দিলে, কিন্তু নিজের জন্য কোনো আইডিয়া আসছে না, কিছু ভাবতে পারছো না তুমি? তখন বলে, আরে ঘোমটার খেলাটা যাতে বেশি দিন না চলে তার জন্য তো কিছু ভাবতে হবে ক্যাপ্টেন দীপা। আর এই শুনে বাচ্চারা সবাই হাসতে থাকে। সবাই বলে, দীপা এবার একটা নতুন খেলা শুরু হোক। দীপা বলে, পুরো পরিবার আমরা একসঙ্গে থাকবো, এবার যা করার তারাই করবে। সবাই তখন বলে, কারা? দীপা বলে, কেন, দাদা আর বৌদি, ভাড়া বাড়ির বাড়িওয়ালা। চলো ভাই, এই বলে দীপা আর জয় চলে যায়। আর এদিকে সবাই ভাবতে থাকে দীপা কি বলে গেল। এদিকে সূর্য তিস্তাকে বলে, কি রে তুই নাকি ঘর সাজিয়েছিস, কই, এটা তো কিছুই নেই, ঘর তো পুরো ফাঁকা। তিস্তা বলে, সারপ্রাইজ। বলে, সারপ্রাইজ কোথায়? তিস্তা বলে, মানে তুই এক্সপেক্ট করেছিলি একরকম আর আমি করলাম একরকম, এটাই সারপ্রাইজ। এই বলে কিছু না কিছু বলে সূর্যের মনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সূর্য কিছুতেই বুঝতে চায় না, নিচে যেতে চায়। আর এদিকে তিস্তা জোর করতেই থাকে আর মানাতেই থাকে যে কিছু না কিছু করতে থাকে যাতে সূর্য নিচে না যায়, আর এরকমটা চলতেই থাকে। এদিকে জয় আর দীপা যখন বেরোতে যাবে তখন সেখানে সপ্তর্ষিবাবু হাতে এক গাদা গোলাপ ফুল নিয়ে চলে আসে। আর এটা দেখে তো তারা ভয় পেয়ে যায়। দীপা বলে, এবার তো আমাকে লুকোতে হবে। জয় বলে, লুকো লুকো, আমি দেখছি, বলেই দীপা লুকিয়ে পড়ে। জয় তখন বলে, আচ্ছা আপনি আবার হাতে গোলাপ? সপ্তর্ষিবাবু বলে, এই আর একটু গোলাপ ফুল আর কি। জয় বলে, সুন্দর, খুব সুন্দর, কিন্তু এটা দিতে দিতে তখন কি আর ফ্রেশ থাকবে? থাকবে না, কারণ সে তো চলে গেছে, জাস্ট বেরিয়ে গেল। সপ্তর্ষিবাবু বলে, চলে গেছে, কিন্তু আমার মন বলছে যে ও এখানেই কোথাও আছে। দীপা তখন চুপ করে দেখতে গেলে সপ্তর্ষিবাবু দেখে ফেলে। দীপা তখন কি করবে কিছু ভেবে না পেয়ে হাসতে থাকে। সপ্তর্ষিবাবু বলে, ওই তো দীপান্বিতা। সপ্তর্ষিবাবু ফুলটা দিয়ে বলে, এটা আপনার জন্য। দীপান্বিতা বলে, এসবের কি দরকার ছিল স্যার? সপ্তর্ষিবাবু বলে, ইচ্ছে হলো তাই দিলাম, কাউকে কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগে। জয় তখন সাইডে দাঁড়িয়ে মুখটা কেমন করতে থাকে। সপ্তর্ষিবাবু বলেন যে কাউকে কিছু দিলে এতটা আনন্দ ফিল হয়, জীবনে প্রথমবার আর কি ফিল করছি এটা আমি। সপ্তর্ষিবাবু বলে, আপনি কোথায় যাচ্ছেন? দীপা বলে, ওই যে আমার ভাড়া বাড়িতে। সপ্তর্ষিবাবু বলে, কেন, আপনি তো বলেছিলেন যে আপনি এই বাড়ির আউট হাউসে থাকেন, এখন আবার ভাড়া বাড়ি কোথা থেকে এলো? দীপা বলে, দেখুন আমার তো একটা আত্মসম্মান বোধ আছে, তাছাড়া আমি কতদিন এখানে এইভাবে থাকবো বলুন, তাই আর কি। আর এটা শুনে তো সপ্তর্ষিবাবু আবার দীপার প্রতি মুগ্ধ হয়ে পড়েন। দীপা তখন যেতে চাইলে সপ্তর্ষিবাবু বলে, আচ্ছা আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি চলো,
তখন দীপান্বিতা বলে না না, জয় বলে না না, তার কোনো দরকার পড়বে না আর কি, আমি আছি। জয় খুব করে বারণ করতে থাকে, কিন্তু সপ্তর্ষিবাবু না শুনে বারবার করে জেদ করতে থাকে। তখন জয় বলে, লাবণ্য সেনগুপ্ত আমাকে দায়িত্ব দিয়েছেন যে দিদিকে বাড়িতে পৌঁছে দিতে, তাই আমি যাচ্ছি। এবার আমি যদি না যাই তাহলে আমি ওনাকে কি কৈফিয়ত দেবো বলুন। বা তখন বলে আচ্ছা ঠিক আছে, কথায় কথা বাড়বে, তার চেয়ে বরঞ্চ তোমরা দুজনেই চলো। তখন সবাই মিলে চলে যায়। এদিকে দেখা যায় দীপার দাদা বৌদি দীপা আর বাচ্চাগুলোর কথা খুব মনে করে, খুব তাদের কথা মনে পড়ে তাদের মনটা খারাপ হয়ে যায়, তাদের কথা বলতেই থাকে আর বলে তুমি দেখবে দীপা ডাক্তারবাবুর চেয়েও বড় ডাক্তার হবে। দীপার দাদা বলে করুণা, তোমার মুখের কথাই যেন সত্যি হয়, তো মনটা কেমন করছে, কদিন ওদের দেখিনি তো তাই। দরজায় টোকা পড়লেই মনে হয় এই বুঝি দীপারা এলো, আর তখনই দরজায় টোকা পড়তে থাকে। তখন দরজা খুলেই দেখে যে দীপা এসেছে, আর দীপাকে বলে দীপা এক্ষুনি তোমার দাদা তোমার কথা বলছিলেন, তুমি অনেকদিন বাঁচবে। দীপা বলে বাড়িওয়ালা দাদা বৌদি বুঝতে পারছো না, আমি কলেজ থেকে আসছি। তখন দাদা বৌদি বুঝতে পেরে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়াটিয়া দীপা। দীপা তখন দিদিকে সবটা ভালো করে বুঝিয়ে বলে যে এখানে একজন আসছে, তাকে বলো যেখানে ছেলেরা অ্যালাউ নেই তাকে যাতে পাঠিয়ে দাও, তাকে তোমরা পাঠিয়ে দাও কিছু একটা বলে। দীপার দিদি তখন তাদেরকে দেখে বলতে থাকে, এই মেয়ে তোমাকে বলেছিলাম না যে এখানে কোনো ছেলে বন্ধু আসবে না, ভাড়া দেওয়ার সময় বলে দিয়েছিলাম তো, তাও তুমি কেন ছেলে বন্ধুদের সঙ্গে করে নিয়ে আসছো। তো বলে না না, উনি আমার ছেলে বন্ধু নন উনি। তখন দাদা বলে না না, যেই হন না কেন এখানে কোনো রকমের ছেলে অ্যালাউ নেই। দীপা তখন বলে স্যার এখানে ছেলেরা অ্যালাউড নয়। সপ্তর্ষিবাবু একটু চিন্তায় পড়ে যান। দীপা বলে সরি স্যার, এখানে আপনাকে ঢুকতে দেবে না। সপ্তর্ষিবাবু বলেন হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি খুব কড়া লোকজন, ঠিক আছে তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি বরং আসি। জয়কেও তখন যেতে বলে। জয় বলে ও আমিও যাবো তাই না। সপ্তর্ষিবাবু বলে হ্যাঁ দেখতেই তো পাচ্ছ কোনো ছেলে অ্যালাউ নেই, তাহলে তুমি থেকে কি করবে, চলো। জয় যেতে না চাইলেও তখন সপ্তর্ষিবাবু তাকে টেনে নিয়ে চলে যায়। দীপার দাদা তখন বলে না না, ও থাকতে পারে, ওর তো বয়স কম। সপ্তর্ষিবাবু বলে বয়স কম তো কি হয়েছে, ও তো ছেলে, ওকে থাকতে দেবেন কেন। দাদা বলে না না, ও ছেলে বটে, কিন্তু কিন্তু ওর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাই ভাই ব্যাপার আছে। সপ্তর্ষিবাবু তো অবাক হয়ে যায়, আর কিছুতেই জয়কে যেতে দিতে চায় না আর কি, কিন্তু কিছু করার নেই। জয় তো ঢুকতে থাকে যে আমি তো অ্যালাউ আছি। সপ্তর্ষিদা বুঝতেই পারছো তো, তুমি চলে যাও, আমি আছি। সপ্তর্ষি তখন মনে মনে ভাবতে থাকে, না ব্যাপারটা একটু মনে কেমন খটকা লাগছে। দীপা বলে সাবধানে যাবেন স্যার, বাইরেটা অন্ধকার, বলে সপ্তর্ষি চলে যায়। এদিকে সূর্য আর তিস্তা কথা বলতে থাকে। তখন জয় ফোন করে সূর্যকে। সূর্য ফোনটা রিসিভ করে জয় বলে দাদা এখানে না খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। সূর্য তখন বলে কি প্রবলেম। জয় বলে দীপান্বিতাদি বাড়ির লোকজন দীপান্বিতাদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে জোর করে, সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর এমন করে সবাই বাহানা করতে থাকে এটা ওটা ছুঁড়ে ফেলা, যেন দীপান্বিতাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর সূর্য তখন ফোনে সবটাই শুনতে থাকে। সূর্য বলে হ্যাঁ কি অদ্ভুত মানুষজন, ওরা এইভাবে বিহেভ করছে কেন, ওদেরকে একটু বুঝিয়ে বল। জয় বলে এই দেখ কিছুতেই শুনছে না, সবকিছু ফেলে দিচ্ছে, এবার আমি কি করব, তোর বান্ধবীকে নিয়ে গিয়ে কোথায় উঠবো, আমি কিছু বুঝতে পারছি না দাদাই। সূর্য বলে আমি ঠিকই ভাবছিলাম আমি গেলেই ভালো হতো, কেন যে তুই গেলি। জয় তখন বলে এখন আমি কি করব, আমি কি নিয়ে চলে আসবো। সূর্য বলে না। সূর্য তখন বলে শোন, উইথাউট এনি নোটিস বাড়ি থেকে কাউকে বের করে দেওয়া যায় না, তুই থাক, আমি আসছি এক্ষুনি ব্যাপারটা দেখার জন্য, তুই থাক। বলে সূর্য ফোনটা কেটে দেয়। এদিকে জয়রা সবাই তো খুব আনন্দ করতে থাকে যে কেটে দিল, যাক আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। তখন বলে উনি এলেই আমাকে ঠিক বাড়ি নিয়ে যাবেন ওনার সঙ্গে। এদিকে দেখা যায় সপ্তর্ষিবাবু কিন্তু বাড়ি যাননি, উনি দীপার বাড়ির বাইরে বাইরে বসেই ঠিক চা খাচ্ছেন, আর মনে মনে ভাবছেন জয়ের তো এখন বেরিয়ে যাওয়ার কথা, এতক্ষণ উনি ভেতরে কি করছেন। তখন জয় দেখে যে সূর্য এখানে এসেছে। সূর্য তখন ললিতবাবুর বাড়িটা খুঁজে বের করার চেষ্টা করে, লোকজনকে জিজ্ঞাসা করে। আর এদিকে সপ্তর্ষিবাবু ভাবতে থাকেন যে সূর্য স্যার এখানে। আর পাড়ার লোকজন সূর্যকে তখন জামাইবাবু বলতে থাকে, বলে আরে জামাইবাবু কতদিন পর দেখলাম। সপ্তর্ষি এই সমস্ত কিছু শুনে তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে যায়। সূর্যকে অনেকদিন পর দেখতে পেয়ে পাড়ার লোকজন খুব খুশি হয়ে যায়, সবাই তখন একসাথে হয় আর সূর্যের সাথে কথা বলতে থাকে। আর এই সমস্ত কিছু দাঁড়িয়ে শুনতে থাকে সপ্তর্ষি। সবাই তখন জামাই জামাই করতে থাকলে সূর্য বলে কিসের জামাই। সবাই বলে তুমি তো আমাদের জামাই।